সুপ্রভাত। আজকে মে মাসের 22 তারিখ বুধবার, সময় হচ্ছে 7:45। আমি এখন হাওড়া স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে ঘুরছি। আমার আজকে গন্তব্যস্থল হচ্ছে হাওড়া থেকে বইঁচির উদ্দেশ্যে। আমি আপনাদের আগের ভিডিওতে বলেছিলাম যে আমি ভোট শেষ হওয়ার পরে আমি দূরে দূরে যাব, কিন্তু হঠাৎ গতকাল আমার এক বন্ধু ইউটিউবারের সঙ্গে, মানে ইউটিউবার ভাই বলতে পারেন, তার সঙ্গে আমার হঠাৎ কথা হলো ফোনে। তো ও বললো, হ্যাঁ দাদা, আপনার সঙ্গে আমি যাব বইঁচি স্টেশন থেকে রাখাল রাজা মন্দিরে। তো ওখানে আমি আজকে রাখাল রাজা মন্দির, প্রায় 500 বছরের প্রাচীন রাখাল রাজা মন্দির ও তার সঙ্গে জগৎ গৌরী মাতা মন্দির আপনাদের আমি দেখাবো। 500 বছরেরও বেশি প্রাচীন মন্দির। এই দুটো মন্দিরই সুন্দর ইতিহাস আছে, যে ইতিহাস আমি আপনাদের আজকে মন্দির দর্শন করানোর সময় বিস্তারিতভাবে বলবো, দেখবেন আপনাদের খুব ভালো লাগবে। তো আজকে আমি এখন হাওড়া স্টেশনে এসেছি। হাওড়া স্টেশন থেকে আমি যে কোনো বর্ধমান মেন লাইনের লোকাল ধরে বইঁচি স্টেশনে যাব। এখান থেকে হাওড়া থেকে বইঁচি স্টেশনের দূরত্ব হচ্ছে 68 কিলোমিটার। আর যদি আপনি এমনি লোকাল অল স্টপেজ ট্রেনে যান বর্ধমান, তাহলে 1 ঘন্টা 28 মিনিট নেবে। আর যদি আপনি গ্যালোপিং ট্রেনে যান তাহলে 1 ঘন্টা 19 মিনিটের মতো লাগবে। আর এখান থেকে বইঁচি স্টেশনের মাঝখানে 23টা স্টেশন থামবে এই গাড়ি লোকাল। আর যদি গ্যালোপিং ট্রেনে যান তাহলে 13টা স্টেশন থামবে। তাহলে চলুন, আজকে আমাদের জার্নি শুরু হচ্ছে হাওড়া স্টেশন থেকে বইঁচি স্টেশনের উদ্দেশ্যে। হাওড়া মেমোরি লোকাল 4 নম্বর প্ল্যাটফর্মে অ্যানাউন্স করে দিয়েছে। এই দেখুন 4 নম্বর প্ল্যাটফর্ম। এখন সময় হচ্ছে 8:29, 8:35 ছাড়বে ট্রেন। আমি এবার এগোচ্ছি ট্রেনের দিকে। মোটামুটি ফাঁকা জায়গা পেয়ে গেছি একটা। জেনারেলি এই ট্রেনটা কিন্তু বসার জায়গা আরামে হাওড়া স্টেশন থেকে উঠলে পেয়ে যাবেন। তাই জন্য আমি বলছিলাম যে এই মন্দিরে যেতে গেলে আপনাদের সব থেকে বেটার ট্রেন হবে এই হাওড়া মেমোরি লোকাল। 8:35-এ ছাড়ছে। 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্মের ভেতরেই এই ট্রেনটা দেবে। ঠিক 8:35-এ আমাদের ট্রেন ছেড়ে দিল 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে। ঠিক 8:35-এ আমাদের সাথে ফলকনামা এক্সপ্রেস ছাড়লো। এখন দূরে ফলকনামা এক্সপ্রেস যাচ্ছে। আমাদের কম্পার্টমেন্ট একদম ফাঁকা। আমি আপনাদের বলেছিলাম না হাওড়া স্টেশনে যে আমার এক ইউটিউব ভাই উঠবেন শেওড়াপল্লী থেকে। তো শেওড়াপল্লী থেকে উঠেছে। তো আপনাদের সঙ্গে পরিচয় করে দিই, আজকে উনি আমার সঙ্গে যাচ্ছেন এই রাখাল রাজা মন্দিরে। এই হচ্ছে আমাদের ইউটিউব ভাই। নমস্কার, আমি দেবতুলাল। আমার চ্যানেলের নাম এক্সপ্লোর উইথ দেবতুলাল। এই অলোকদার সঙ্গে অনেকদিন থেকে যাওয়ার ইচ্ছে ছিল, বিভিন্ন জায়গায় ঘুরে ভিডিও করার। তো অনেকদিন পরে ভাগ্যক্রমে চান্স পেয়েছি ওনার সঙ্গে বেরোনোর। আজকে রাখাল রাজা মন্দিরে যাচ্ছি ওনার সঙ্গে। চলুন দেখি। অলোকদার ভিডিও তো দেখেন, আমাকে একটু ফলো করবেন। এখন সময় 10:05। আমি এখন বইঁচি স্টেশনে নেমেছি। অ্যাকচুয়ালি এই ট্রেনের রাইড টাইম ছিল 9:54। তো মোটামুটি 10 মিনিটের মতো লেট করেছে। তো এবার আমরা জিজ্ঞেস করে বেরোবো। বেরিয়ে অটো বা বাস কিভাবে যেতে হবে আপনাদের আমি ডিটেলসে দেখাবো। আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে বেরোলাম। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এই ফুটওভার ব্রিজ দিয়ে একদম শেষে যাচ্ছি। 4 নম্বর প্ল্যাটফর্মের শেষে যে গেট আছে সেই গেট দিয়ে বেরিয়ে তারপর আমরা টোটো ধরবো। টোটো বা বাস ধরে মন্দিরের দিকে রওনা হবো। ফুটওভার ব্রিজের ওপর থেকে বইঁচি স্টেশনটা কি সুন্দর দেখাচ্ছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। ইস্টার্ন রেলওয়ের কর্তৃপক্ষকে এর জন্য ধন্যবাদ। এই ফুটওভার ব্রিজ দিয়ে নামলেন, নেবে এখন টিকিট কাউন্টার থেকে এবার আমরা বাইরে বেরোবো। এই আমরা এখন স্টেশনের বাইরে চলে এলাম। বইঁচি স্টেশন। সোজা স্টেশন থেকে একটুখানি হেঁটে আপনারা আসবেন। একটু হেঁটে এলেই আপনারা এই টোটো স্ট্যান্ড দেখতে পাবেন। এই টোটো স্ট্যান্ডে আপনারা যদি যেতে চান তাহলে 25 টাকা নেবে তালার মোড়।
তাহলে চলুন আগে আমরা তালার মোড়ে যাই, তালার মোড় থেকে তারপর অটো ধরে বা টোটো ধরে আমরা চলে যাব মন্দিরে। আচ্ছা আচ্ছা, তোমাদের একটা কথা আমার জানা ছিল, যদি কেউ বইচি স্টেশনে 10টার সময় আসে, 10টার সময় আসার পর তোমাদের টোটো বুক করে প্রথমে তোমার জগৎগৌরী মাতা মন্দিরে যাবে, তারপর ওখানে 15 মিনিট থাকার পরে রাখাল রাজা মন্দিরে যাবে। রাখাল রাজা মন্দিরে গিয়ে ওখানে পুরো দেখবে, দর্শন করার পর ভোগ প্রসাদ খাবে। ভোগ প্রসাদ খাওয়ার পরে ফেরার পথে যে 2-3টে স্পট আছে তোমাদের দেখিয়ে আবার বইচি স্টেশনে 4টের ভেতরে তোমরা ছেড়ে দেবে। তো তোমরা কত টাকা নেবে, একদম ফিক্স রেট বলো। ফুল বুকিং 500 টাকা, এইটা মানে 10টা থেকে বিকেল 4টে অবধি। হ্যাঁ হ্যাঁ, সব ঘুরিয়ে আছে বইচি স্টেশনে, ঘুরিয়ে নেবে আপনার 500 টাকা। 500 টাকা আবার স্ট্যান্ডে নামিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে, ওটাই আমার রেটটা জানার ছিল। এটা ফুল বুক গাড়ি। ঠিক আছে, আর যদি এখান থেকে সিঙ্গেল তালার মোড় যাও তাহলে 25 টাকা, আর তালার মোড় থেকে আবার 10 টাকা করে চলে যাবো। 10 টাকা আপনাকে মোড়ে নামিয়ে দেবে। ওটা গোপালদাসপুরে যে মোড়টা আছে না, হ্যাঁ হ্যাঁ, ওই মোড়টায় নামিয়ে দেবে, ওখান থেকে আবার হেঁটে আপনাকে হ্যাঁ বুঝতে পেরেছি। আমাদের শুরু হয়ে গেল জার্নি বইচি স্টেশন থেকে টোটোতে। এখন আমরা এই টোটো করে যাব তালার মোড়। 25 টাকা নিচ্ছে। পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত কালনার বৈদ্যপুর এক প্রাচীন জনপদ। বৈদ্যপুর গ্রামটি ঘিরে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য হিন্দু দেবদেবীর মন্দির। বৈদ্যপুর পঞ্চায়েতের অন্তর্গত গোপালদাসপুর গ্রাম প্রাচীনকাল থেকেই এলাকার ভক্তি আন্দোলনের অন্যতম পীঠস্থান। এখানেই আছে রাখাল রাজা। এই এলাকার অসংখ্য মন্দির কালের নিয়মে ধ্বংস হলেও আজও ভক্তি আন্দোলনের ঐতিহ্য বহন করেছে প্রাচীন রাখাল রাজা মন্দির। স্থানীয় মানুষদের কাছে রাখাল রাজা এক আবেগ। তাদের অনেকেরই বিশ্বাস রাখাল রাজার কৃপাতেই এই এলাকার শ্রীবৃদ্ধি। তাই আমরা বেরিয়ে পড়েছি এই পবিত্র স্থান আজ দর্শন করতে। গ্রামের রাস্তায় টোটো দিয়ে যেতে যে আনন্দ, হ্যাঁ, সে ভাষায় প্রকাশ করা যাবে না। আর হঠাৎ দেখছি মেঘলা হয়ে এসেছে, এবার মনে হচ্ছে বৃষ্টি আসবে। আর বৃষ্টি আসলে মানে আমাদের এই ব্লগিং করা বন্ধ হয়ে যাবে, কিন্তু কেন বৃষ্টিতে ভিজে আমরা তো আর ভিডিও করতে পারবো না। তাই ভগবানকে ডাকছি যাতে বৃষ্টি না আসে, এই মেঘলাই থাকে। আমরা এই অটো করে তালার মোড়ে নামলাম। এই জায়গাটার নাম হচ্ছে তালার মোড়। এখান থেকে আমরা এবার যাব রাখাল রাজা মন্দিরের দিকে। আমরা তালার মোড়ে নামলাম। তালার মোড়ে নেবে এই অটোতে উঠলাম। এই অটো এখন মোটামুটি প্যাকটাপ না হওয়া অবধি ছাড়বে না। 10 মিনিট এখানে থামে। 10 মিনিট টাইমের পরে এখান থেকে রওনা হবে রাখাল রাজা মন্দিরের উদ্দেশ্যে। তো আমরা রাখাল রাজা মন্দিরে যাব না, তার আগে আমরা নারকেলডাঙ্গা বলে একটা জায়গা আছে, সেই নারকেলডাঙ্গাতে নামবো। ওখানে জগৎগৌরী মাতা, সেই জগৎগৌরী মাতার মন্দির দর্শন করব। জগৎগৌরী মাতার দর্শন করে আপনাদের দেখাবো, তার সংক্ষেপে ইতিহাস বলবো। তারপর ওখান থেকে আমি আবার টোটো ধরে রাখাল রাজা মন্দিরের, যেখানে গোপালদাসপুর বলে একটা জায়গা রয়েছে, সেই গোপালদাসপুরে নামিয়ে দেবে। ওখান থেকে আবার একটুখানি হেঁটে আমাদের রাখাল রাজা মন্দিরে যেতে হবে। তালার মোড় থেকে আমাদের অটো চালু হলো এবার। 10 মিনিট আমরা এখানে অপেক্ষা করলাম। অটো ড্রাইভার বললো মোটামুটি 3-4 মিনিট লাগবে। এই যা আমরা এসে গেছি প্রায়। তালার মোড় থেকে 4 মিনিট লাগবে এই মন্দিরে। আমরা অবশেষে আমাদের প্রথম গন্তব্যস্থল শ্রী শ্রী জগৎগৌরী মাতার মন্দিরের সামনে চলে এসেছি। চলুন শ্রী শ্রী গৌরী জগৎ মাতা মন্দির আপনাদের আমি দর্শন করাই। 500 বছরেরও বেশি প্রাচীন মন্দির। এই গ্রামের বহু প্রাচীন জগৎগৌরী মাতা মন্দিরের মূল প্রবেশদ্বার। গোলাপি রঙের মন্দিরের চূড়া ক্রমশ সরু হয়ে উঠেছে। তাতে সাপের মূর্তি আঁকা। চূড়ায় ত্রিশূল ও ওং দেওয়া আছে। মন্দিরের বাকি অংশ লাল রং দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। মন্দিরে প্রবেশ করে 6টি গোলাকৃতির স্তম্ভের ওপর টিনের ছাউনি দেয়া 8চালা নাট মন্দির। নাট মন্দিরের সম্মুখে দক্ষিণমুখী শ্রী জগৎগৌরী মায়ের গর্ভগৃহ। পদ্মপুরাণে মাতা জগৎগৌরীর পরিচয় পাওয়া যায়। দেবাদিদেব মহাদেবের কন্যা। ব্রহ্মা নাম রাখেন বিষমুখ, অনেকে বলেন বিষহরী। এই বিষহরী জগতের মঙ্গল করবে বলে তার নাম রাখা হয় জগৎগৌরী। পদ্মবনে পদ্মপাতায় জন্ম বলে আর এক নাম পদ্মাবতী।
নাকলোকে নাম মনসা, যে মনসা সেই জগৎগৌরী। নারকেলডাঙ্গায় জগৎগৌরীকে মা মনসা ও মা দুর্গার দুই রূপেই পুজো করা হয়। এই দেবীর পূজায় প্রথমে জগদ্ধাত্রীর ধ্যানমন্ত্র ও পরে মনসার ধ্যানমন্ত্র পাঠ করা হয়। প্রতিদিন পুজো ও ভোগ দেওয়া হয়। সব মন্দিরের মতো নারকেলডাঙ্গার মা জগৎগৌরীর পূজা নিয়ে ইতিহাস আছে। বৈদ্যপুরের জমিদার নন্দী বংশের মেজ তরফের এক বাল্য বিধবা স্বপ্নে মা জগৎগৌরীকে দেখেন নারকেলডাঙ্গার কচুবনে। স্বপ্নে দেখা দেবীকে তুলে এসে দুর্গা মণ্ডপে রেখে পুজো করা হয়। পরে স্থানান্তরিত করা হয় স্থানীয় তান্ত্রিক শ্রী দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় 1892 খ্রিস্টাব্দে জগৎগৌরী মায়ের মন্দির তৈরি করেন, যেখানে আমরা আজ এসেছি। বর্তমানে দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের বংশধরেরা মন্দিরের পূজা করেন। আজকে আমাদের ভাগ্য খুবই খারাপ, আমরা মায়ের দর্শন করতে পেলাম না। তো কেন মা কোথায় গেছেন সেই ব্যাপারটা একটু আমি এখানকার যে পুরোহিত মশাই সেবায়েত ওনার কাছ থেকে কিছু জেনে নিচ্ছি, তাহলে আপনারা জানতে পারবেন কেন মাকে আমরা আজকে দর্শন করতে পারলাম না। মা ফাল্গুন মাস থেকে ছাপানের আগে মায়ের যে পঞ্চমীতে ঝাপান হয়, এই আষাঢ় মাসে 11 তারিখে ঝাপান, এর আগে পর্যন্ত মা কিন্তু ঘুরে বেড়ায়। যেমন বহু গ্রাম আছে এখানে, সমস্ত গ্রাম আগে থেকে এখানে ওই গ্রামে গ্রামে মোড়ক হয়েছে, মরক, এবং অনেক রকম রোগে তাদের বহু মানুষ মৃত হয়েছিল। তখন তারা এখান থেকে মাকে নিয়ে গিয়ে মায়েকে প্রতিষ্ঠান হওয়ার পর সেখানে রোগ বালাই কমে যায় এবং মানুষ জীবিত বেঁচে যায়। সেই থেকে একটা গ্রামে চলে আসছে যে মা ওই জায়গায় ভ্রমণ করে, যেমন সিঙ্গারপন, গ্রাম মহিষী, সিমলাগড়, এখানে যা এবং আশেপাশে যা গ্রাম আছে সব গ্রামেই মা ঘুরে। কবে থেকে ঘোরা শুরু করে? ফাল্গুন মাসে 1 তারিখ থেকে। হ্যাঁ, আবার কবে ফিরে আসবেন? ঠিক জাপানের আগে পর্যন্ত। মায়ের জাপান একবার আসা, জাপান মহাপঞ্চমীতে এতে মায়ের জাপান হবে। এই জাপানে দিন আগে পর্যন্ত মা ঘুরবে, তারপর যে বসবেন আর কিন্তু কোথাও বেরোবে। আচ্ছা, তারপর থেকে একবারে আবার 1 ফাল্গুন থেকে মা বেরোবে। এখন এখানে মায়ের মানে কার বিগ্রহ আছে? এটা যে মা নেতামা, নেতামায়ের বিগ্রহ, নেতা ভোপানি, যেটা মনসামঙ্গল গ্রামে আছে, বেহুলা লক্ষিন্দরের জীবন লাভ করেছিল, সেই নেতা মা। আচ্ছা, যেটা আমরা ত্রিবেণী ঘাটে যেটা এখান থেকেই কিন্তু মা কিন্তু নির্দেশে বেহুলা দুটো স্বামীকে নিয়ে গেছে নারকেলডাঙ্গায় মা জগৎগৌরী উড়িষ্যা হয়েছিল, এবং শুধু বেহুলা লক্ষিন্দর এবং এটা শিব এবং দুর্গা, ওনার পিতা শিব, মা ছিল দুর্গা। দুর্গার নির্দেশে কোনো এসেছিলেন এখানে। মা বলেছিলেন তুমি তোমাকে প্রতিষ্ঠান হতে হবে, তবে তুমি মর্তের পুজো পাবে। সেই জন্যই এইখানে মা প্রতিষ্ঠিত হয়েছিল। এবং বেহুলা ওই তখন গাঙ্গুর নদী বেয়ে বেয়ে বেহুলা স্বামীকে নেয়, যখন এখান দিয়ে ঘুরে গিয়ে নেতাঘাট যান, সেই নদীটা গাঙ্গুরটা হয়ে যায় মা কিন্তু এইখানেই এবং নারকেলডাঙ্গায় অধিষ্ঠিত হয়েছে। মনসা মঙ্গল কাব্যে কেতকা দাস শ্যামানন্দ যে কাব্য, সেই কাব্যতে আপনি পেয়ে যাবেন নারকেলডাঙ্গায় কেন মন্দির। তাহলে বেসিক্যালি এটা মা মনসার মন্দির। মনসার মন্দির পুজো হয়। কেন আমি যতদূর জানি 500 বছরের বেশি প্রাচীন, এই আরো বহু প্রাচীন বললাম মনসা মঙ্গল কাব্য বলে বাজে, আজকে না বহু কাল ধরে চলে আসে। তাহলে এই এখন সিংহাসনে মায়ের সিংহাসনে মা নেতামা আছেন, তিনি পুজো নেন। আমরা জগৎগৌরী মাতা মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। বৃষ্টি খুব জোর আসবে, এখনও আমরা টোটো বা অটোর জন্য অপেক্ষা করছি। এখান থেকে আবার মোটামুটি 2 কিলোমিটার দূর হচ্ছে রাখালরাজা মন্দির। এরপরে আমরা আবার টোটো ধরে রাখালরাজা মন্দিরে যেতে হবে। তো আমরা অপেক্ষা করছি, এখন টোটো আসেনি, কিন্তু বৃষ্টি এসে যাচ্ছে, জানি না কি হবে। জগৎগৌরী মাতা মন্দির থেকে আমরা একটা টোটো পেয়ে গেলাম, সেই টোটো করে আমরা এখন গোপালদাসপুর মোড়ে নামবো। ওখান থেকে তারপর একটু হেঁটে রাজা মন্দিরে যাবো। মন্দিরে নামিয়ে দেবে? আচ্ছা, তাহলে তো খুবই ভালো। আর টোটো দাদা আমাদের খুব ভালো, বলেছেন মন্দিরেই একদম নামিয়ে দেবে। বৃষ্টি পড়ছে, আমরা মাঝ রাস্তায় একটা দোকানের সামনে শেডের তলায় দাঁড়িয়ে আছি, কেননা বৃষ্টিতে ভিজলে আবার অসুখ হয়ে যাবে, জ্বর এসে যাবে, তাই ওয়েট করছি। কিন্তু গ্রামের যে বৃষ্টির যে অপরূপ দৃশ্য, সেই দৃশ্যটা কিন্তু দেখার মতো। আপনাদের আমি এক ঝলক দেখাচ্ছি।
করি, সন্ধ্যা থেকে যখন মন্দির আসবে আর এইটা হচ্ছে ডেড এন্ড। মন্দিরের পরে আর কোনো যাওয়ার আমরা গোপালদাসপুর রোডের একদম জাংশনে চলে এসেছি। এখান থেকে আমাদের হেঁটে যেতে হবে, কিন্তু যে টোটো আমরা করেছি টোটোওয়ালা বললো যে বৃষ্টি পড়ছে তো দাদা আমি আপনাদের মন্দির অবধি পৌঁছে দিচ্ছি, তাই জন্য আমরা মন্দির অবধি চলে যাচ্ছি। তাহলে চলুন, তাহলে আমাদের জার্নি এখান থেকে শুরু হচ্ছে। এই যে গোপালদাসপুর রোডের মুখ থেকে এই তোরণের থেকে আমরা এবার মন্দিরের দিকে রওনা হচ্ছি। রাখাল রাজা মন্দিরের চত্বরে প্রবেশের মুখে একটি সুন্দর তোরণ, যা 4 বছর আগে নির্মাণ হয়েছে দর্শনার্থীদের মনে করিয়ে দেওয়ার জন্য যে তারা রাখাল রাজা মন্দিরের চত্বরে চলে এসেছেন। অবশেষে আমরা রাখাল রাজা মন্দিরের একদম সম্মুখে চলে এসেছি। আমরা এখন মন্দিরে চলে এসেছি। প্রথমে ভোগের জন্য দেখি, ভোগ প্রসাদের জন্য। তো ভোগ প্রসাদের ব্যবস্থা করে তারপর আমি ডিটেলসে সব দেখাবো। বলছি যে দাদারা ইনারা এই থেকে এসছে, হ্যাঁ ইনারা একটু ভোগ খাবে, দুজনের একটু ভোগ ব্যবস্থা করি। হ্যাঁ, কোথায় কুপন কোথায় কাটতে হবে? ভেতরে ওই 50 টাকা। হ্যাঁ, যান ভেতরে যান। আচ্ছা, একটু কুপন কি মানে কোন দিন ঠিক আছে, দুটো খুলে দিতে হবে। আমরা প্রায় 1.5 ঘন্টা আগে চলে এসেছি, বৃষ্টির জন্য আটকে ছিলাম। হ্যাঁ, দুটো কুপন। কত করে কুপন? 50 টাকা। দুটো দেবে। দিদি কত করে কুপনের মূল্য? 50 টাকা। ভোগ প্রসাদের কুপন নিয়ে নিলাম, 50 টাকা করে কুপনের মূল্য। এই দেখুন, সামনেই ভোগঘর বা ভোগ রন্ধনশালা। ভোগঘরে ভোগ নিবেদনের আগে প্রবেশ নিষিদ্ধ, তাই বাইরে থেকে দেখাচ্ছি। আমি একদম মন্দির চত্বরে চলে এসেছি। মন্দির চত্বরে এখন সময় হচ্ছে 12টা 25। ভোগ প্রসাদের কুপন নিয়ে নিয়েছি। এবার আমি প্রথমে আপনাদের মন্দিরের বিগ্রহ দেখাবো। বিগ্রহ দেখানোর পরে তারপর আমি মন্দির চত্বরটা ঘুরে দেখাবো, কেননা 12টা 25 বেজে গেছে। একটু পরেই হয়তো ভোগ নিবেদন হবে, তখন কিন্তু মন্দির আবার বন্ধ হয়ে যাবে। আর এই মন্দির বন্ধ হলে আবার 5:30টার সময় খুলবে। তাই আমি আগে মন্দিরের বিগ্রহটা দেখিয়ে তারপর আপনাদের মন্দির চত্বরটা পুরো ঘুরে দেখাবো। অপরূপ জায়গা, মনোরম পরিবেশ। তো আপনাদের বৃষ্টি পড়ছে, আমি ভাবলাম হয়তো আজকে আর দর্শন করা যাবে না, কিন্তু ভগবান যেহেতু আমাদের সাথে রয়েছে, আপনারা সবাই আমার সাথে রয়েছেন, তাই দর্শন করতে পারছি। বৃষ্টি থেমে গেছে, হালকা গুড়ি গুড়ি করে বৃষ্টি পড়ছে। চলুন তাহলে শুরু করা যাক আমাদের ব্লগ মন্দির চত্বর থেকে। মন্দিরের গর্ভগৃহের আগে বিশাল সজ্জিত নাটমন্দির। নাটমন্দিরে প্রবেশের আগে সাদা টালি দিয়ে মোড়া সুন্দর তুলসী মঞ্চ, যার আগে ধূপ ও মোমবাতি জ্বালানোর নির্দিষ্ট স্ট্যান্ড। মোট 14টি চৌকো আকৃতির বিশাল স্তম্ভের ওপর ঢালাই করা ছাদের এই নাটমন্দির। নাটমন্দিরের ভেতরে হরিনামের সংকীর্তন হচ্ছে। নাটমন্দিরের এক একটি স্তম্ভের উপরের দেওয়ালে শ্রীকৃষ্ণের বাল্যকালের কিছু দুর্লভ কাহিনী চিত্রের মাধ্যমে অপরূপভাবে ফুটিয়ে তুলে ধরা হয়েছে, যা নাটমন্দিরের ভেতরের শোভা
শতগুণ বাড়িয়ে তুলেছে। নাট মন্দির পেরোলেই সামনে 3 ফুট উঁচু 3 খিলান বিশিষ্ট দালান সমেত রাখাল রাজা ভগবানের গর্ভগৃহ। অপূর্ব রাজবেশে রাখাল রাজার বিগ্রহ। ভগবান কৃষ্ণ রাখাল রূপে বাঁ হাতে ক্ষীরের নাড়ু আর ডান হাতে লাঠি, গাত্রবর্ণ আকাশের মতো নীল, চরণ দুটি লাল পদ্মের মতো আলতা মাখা, পায়ের 2 পাশে 2টি গাভী দাঁড়িয়ে আছে। এখানে রাখালরাজ, গোপীনাথ, রঘুনাথ ও নারায়ণের নিত্য সেবা হয়। এই মন্দিরের রাখাল রাজার ইতিহাস বড়ই রোমাঞ্চকর। কাটোয়ার খাটন্তি গ্রামের বাসিন্দা ছিলেন ধর্মপ্রাণ রামকানু গোসাই। বর্গী আক্রমণ ও পারিবারিক কলহে অতিষ্ঠ হয়ে তিনি তার আরাধ্য দেবতা গোপীনাথকে সঙ্গে নিয়ে সপরিবারে গোপালদাসপুর জঙ্গলে এসে বসবাস করতে শুরু করেন। সেই সময় এই এলাকা ছিল গভীর জঙ্গলে পরিবেষ্টিত। আশেপাশের মানুষরা খুব একটা দরকার না পড়লে আসতেন না। মধুকরি করেই সেখানে রামকানু জীবিকা অর্জন করতেন ও দেবতার সেবা করতেন। তার 3 পুত্র সন্তান ছিল। তাদের নাম ছিল নিমাই চাঁদ, বলদেব ও রাখাল। এই রাখাল একদিন খেলতে খেলতে পিতার লাগানো মাধবী গাছটির ডালপালা সব ভেঙে ফেলে। এদিকে অন্যান্য ফুলের গাছগুলিতেও কোনো ফুল ধরেনি সেদিন। রামকানু সবাইকে জিজ্ঞেস করলেন, কে মাধবী গাছটির ফুল ছিঁড়েছে? সবাই পিতার ভয়ে নিশ্চুপ। রামকানু রেগে গেলেন। পূজার ফুল না পেয়ে ক্রোধে বলে বসলেন, যে ফুল ছিঁড়েছে 3 রাত্রির মধ্যে তার মৃত্যু হবে। পিতার অভিশাপে রাখালের মৃত্যু হয় তার পরের দিনই। রামকানু পরে জানতে পেরে অবশ্য দেবতার সামনে কান্নাকাটি করেও পুত্র রাখালের মৃত্যুরোধ করতে পারেননি। রাখালের মৃত্যুর পর ব্রাহ্মণ দুঃখে বৃন্দাবনে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে যান। একদিন সন্ধ্যায় একটি গাছের তলায় বিশ্রাম নেওয়ার সময় রামকানু গোস্বামী স্বপ্নাদিষ্ট হন যে রাখাল রাজ বালকের বেশে তাকে বলছেন তার আর বৃন্দাবন যাওয়ার প্রয়োজন নেই। পরের দিন যমুনা পুষ্করিণীতে যে নিমকাঠ ভেসে থাকবে তাই দিয়ে নদিয়ার বাগনাপাড়ার এক 5 বছরের বালকের কাছে গেলে সে রাখাল রাজার মূর্তি তৈরি করে দেবে। স্বপ্নাদেশ পেয়ে রামকানু পরের দিনই যমুনা পুষ্করিণীতে গিয়ে দেখেন যে নিমকাঠ ভাসছে। সেই নিমকাঠ সংগ্রহ করে বাগনাপাড়ায় গিয়ে সেই বালক, যার নাম মহাদেব, তাকে দিয়ে তিনি মূর্তি তৈরি করেন এবং সেই মূর্তি প্রতিষ্ঠা করেন এবং আজও সেই মূর্তি পূজিত হয়ে আসছে। সূর্যাস্তের পর এই মন্দির চত্বরে কেউ থাকতে পারেন না, কাউকে থাকতেও দেয়া হয় না। কারণ কথিত আছে সূর্যাস্তের পর নাকি রাখাল রাজা এখানে তার ধেনুদের নিয়ে চড়ান, সে কারণে কাউকে থাকতে দেয়া হয় না। ঠিক যেমনটা বৃন্দাবনের নিধুবনে সূর্যাস্তের পর কাউকে থাকতে দেওয়া হয় না, ঠিক সেই রকম নাকি দৈবিক কারণে এখানে সূর্যাস্তের পরে কাউকে থাকতে দেওয়া হয়নি। ভগবান শ্রী কৃষ্ণ রাখালের বেশে, হাতে বাঁশি নিয়ে, কি সুন্দর অপরূপ মূর্তি, পাশে গাভী ও ময়ূর আর সাথে সুন্দর খরগোশ। এত মনোরম পরিবেশ যে ভাষায় প্রকাশ করা যাবে না। চারিধারে খালি গাছ গাছ গাছ। এইটাই এই মন্দিরটা হচ্ছে শেষ, এরপরে কিন্তু আর কোনো রাস্তা নেই। চারিধারে 100 বছরের সব প্রাচীন বটবৃক্ষ। এই রাখাল রাজার মন্দির নির্মাণেরও এক ইতিহাস আছে, চলুন তা সংক্ষেপে আপনাদের শোনাই। জনশ্রুতি, পোটবার জমিদার গোপাল দাস শিকারে বেরিয়ে এই এলাকার গভীর জঙ্গলে একদিন তাঁবু ফেলেন। এমনি সময় তিনি জঙ্গলে কাঁসর ঘণ্টা, শঙ্করধ্বনি শোনেন। সেই আওয়াজ অনুসরণ করতে করতে তিনি একটি পণ্য কুটিরে এসে উপস্থিত হয়ে দেখেন একজন ব্রাহ্মণ কৃষ্ণের পূজা করছেন। গভীর জঙ্গলে এই দৃশ্য দেখে তিনি অবাক হন। এদিকে ব্রাহ্মণ গোপাল দাসকে দেখেও অবাক হয়ে যান। তিনি প্রশ্ন করেন গোপালের এখানে আসার কারণ। এরপর ব্রাহ্মণ তাদের সকলকেই ভোগ খাবার অনুরোধ করেন। গোপীনাথজিউর অসীম কৃপায় একটি ছোট হাঁড়ির ভোগেই জমিদার গোপাল দাস ও তার লোকলস্কর সবাই পরিতৃপ্তির সাথে খাওয়া সম্পন্ন করেন। জমিদার গোপীনাথের মাহাত্ম্য বুঝতে পারেন এবং উনি রামকানু গোস্বামীকে কিছু জমি দান করেন এবং এই সুন্দর মন্দিরটি নির্মাণ করে দেন।
এই মন্দিরটি আনুমানিক 1775 সালে নির্মাণ হয়েছিল। এই গোপাল দাসের নাম অনুসারে গ্রামের নাম রাখা হয় গোপালদাসপুর। দোলমঞ্চের পাশে শ্রীকৃষ্ণের বকাসুর বধের সুন্দর মূর্তি সাজানো আছে। মূর্তির মাধ্যমে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে বকাসুর বধের কাহিনী। রামনবমী ও জন্মাষ্টমীতে বড় উৎসব অনুষ্ঠিত হয়। প্রচুর ভক্ত সমাগম হয় এই 2 দিনের অনুষ্ঠানে। বকাসুর বধের পাশেই রয়েছে শ্রীকৃষ্ণের কালিয়া দমনের অপরূপ মূর্তি। মন্দির চত্বরের চারিধারে শ্রীকৃষ্ণের লীলা কাহিনী সুন্দরভাবে মূর্তির মাধ্যমে দর্শনার্থীদের মনে গভীরভাবে তুলে ধরা হয়েছে। শ্রীকৃষ্ণের জন্মের পরের মুহূর্তের কাহিনী সুন্দরভাবে এই মূর্তির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এই সেই যমুনা পুষ্করিণী। এই পবিত্র পুষ্করিণী থেকেই রামকানু গোস্বামী স্বপ্নাদেশে নিমকাঠ পেয়েছিলেন, যা দিয়ে রাখাল রাজার বিগ্রহ নির্মাণ হয়েছে, যা এখনও পূজিত হচ্ছে। গর্ভগৃহের প্রবেশদ্বার বন্ধ হয়ে গেছে ভগবানকে ভোগ নিবেদন করার জন্য। ভগবানের ভোগ গ্রহণের পরে গর্ভগৃহের দরজা খোলা হয়েছে ও ভোগ আরতি শুরু হবে এবার। এখানে সবাইয়ের ভগবান রাখাল রাজার প্রতি অপার ভক্তি দেখে মনটা নিজে থেকেই রাখাল রাজার রূপী ভগবানের প্রতি আকৃষ্ট হয়ে গেল। একটি ছোট্ট সোনার মুখে ভাতের কিছু সুন্দর মুহূর্ত আমাদের চোখে পড়ল। ভোগ আরতি দেখা হয়ে গেল, এবার আমরা প্রসাদের জন্য এগোবো। প্রসাদ খেয়ে গ্রহণ করি, বাড়ির দিকে তাড়াতাড়ি দৌড়াতে হবে, অনেক সেই সকালবেলা বেরিয়েছি। একদম যে প্রসাদ গ্রহণের জায়গা একদম ভর্তি হয়ে গেছে। আমরা রিকোয়েস্ট করে এক দিদি, এই দিদি রিকোয়েস্ট করে আমাদের বসতে দিল, তাকে আমরা বসতে পারলাম। তো প্রসাদ গ্রহণ করে তখন আমরা বাড়ির অভিমুখে রওনা হব।
আমাদের প্রসাদ গ্রহণ হয়ে গেল। এখানে মাটিতে বসে প্রসাদ গ্রহণ করছিল, তাই একটু অসুবিধা হচ্ছিল। যাই হোক, প্রসাদ তৃপ্তি সহকারে গ্রহণ করেছি। এবার আমরা বাড়ির অভিমুখে রওনা হচ্ছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক দেবেন, আর ভিডিওটাকে ম্যাক্সিমাম শেয়ার করার চেষ্টা করবেন। আপনারা যত ভিডিওটাকে শেয়ার করবেন তত গুরুজনেরা বাড়িতে বসে আমার চ্যানেলের মাধ্যমে এই ভিডিওর দেখার সুযোগ পাবে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমি আমার পরিচয়টা জানিয়ে দিই। আমার নাম অলোক। আপনারা দেখছেন আমার চ্যানেল জার্নি উইথ ছোটন। আমি নানান দর্শনীয় স্থান, মঠ, আশ্রম, মন্দির ঘুরে বেড়াই এবং তার ভিডিও তুলে আমার চ্যানেলের মাধ্যমে দেখাই। আশা করি আপনারা সবাই আমার ভিডিওগুলো দেখেন এবং ভালো লাগে। আর যদি সত্যি ভিডিওগুলো ভালো লেগে থাকে আর আগামী দিনে আমার ভিডিও দেখতে ইচ্ছুক হন তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা টিপতে ভুলবেন না, কেননা আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনারা সঙ্গে সঙ্গে মোবাইলে পেয়ে যাবেন। তাহলে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমিও যেন ভালো থাকি। আমি ভালো থাকলেই নানান দর্শনীয় স্থান, মঠ, আশ্রম, মন্দির ঘুরতে পারবো এবং তার ভিডিও তুলে আপনাদের দেখানোর সুযোগ পাবো। তাহলে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আমার আগামী ভিডিওতে।